যদি তুমি কোনো ম্যাপ দেখে থাকো এবং নর্থ আমেরিকার কাছে থাকা বিশাল বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ডকে দেখো, তাহলে ভাবতেই পারো এটা এত দূরের ইউরোপের ছোট দেশ ডেনমার্কের অংশ হলো কিভাবে। বিষয়টি সত্যি অদ্ভুত মনে হয়, কিন্তু এর উত্তর পেতে হলে ইতিহাসে অনেক পেছনে যেতে হবে। খ্রিস্টাব্দ 1000 সালের দিকে স্ক্যান্ডিনেভিয়া থেকে ভাইকিংসরা আটলান্টিক ওশান পাড়ি দিয়ে গ্রিনল্যান্ড আবিষ্কার করে এবং সেখানে ছোট ছোট বসতি স্থাপন করে। কিন্তু তীব্র ঠান্ডার কারণে তারা বেশিরভাগই পরে ফিরে যায়। তবে তখন গ্রিনল্যান্ড খালি ছিল না। ইনুইট জনগোষ্ঠী হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছিল। তারাই আর্কটিক পরিবেশে বেঁচে থাকার কৌশল, শিকার এবং যাত্রার পথ জানত। ফলে গ্রিনল্যান্ড হয়ে উঠল ইনুইট ঐতিহ্য এবং ইউরোপিয়ান ভাইকিং প্রভাবের একটি মিলিত ভূমি। এরপর 1700 দশকে সময় বদলাতে শুরু করে। তখন ডেনমার্ক এবং নরওয়ে আলাদা দেশ ছিল না, তারা একটি যৌথ কিংডম ছিল। সেই সময় ইউরোপের দেশগুলো দূরবর্তী জমি দখলের প্রতিযোগিতায় নেমেছিল। ডেনমার্ক নরওয়েও পিছিয়ে থাকতে চায়নি, তাই তারা আবার দৃষ্টি ফেরায় গ্রিনল্যান্ডের দিকে, যেখানে কখনো ভাইকিংসরা বসতি করেছিল। 1721 সালে হান্স এগিডে নামে একজন ড্যানিশ নরওয়েজিয়ান প্রিস্ট গ্রিনল্যান্ডে যান। তার আগে অন্য কোনো দেশ গ্রিনল্যান্ডে যেতে আগ্রহ দেখায়নি, কারণ এটি ছিল অত্যন্ত দূরবর্তী, বরফাচ্ছন্ন এবং তেমন উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদও ছিল না। তাই অনেক দেশ গ্রিনল্যান্ডকে প্রায় ভুলেই গিয়েছিল। হান্স এগিডে ইনুইট জনগণের মধ্যে খ্রিস্টিয়ানিটি প্রচার করতে চেয়েছিলেন এবং একই সঙ্গে ডেনমার্ক নরওয়ে কিংডমকে গ্রিনল্যান্ডে ট্রেডিং পোস্ট এবং টাউন গড়ে তুলতে সাহায্য করেন। তার কারণে গ্রিনল্যান্ড এবং ডেনমার্ক নরওয়ের সম্পর্ক আরও গভীর হয়। এরপর 1800 দশকের শুরুতে নেপোলিয়নিক ওয়ার্স পুরো ইউরোপ বদলে দেয়। ডেনমার্ক নরওয়ে পরাজিত হয় এবং 1814 সালের ট্রিটি অফ কিয়েল অনুযায়ী তাদের আলাদা হতে বাধ্য করা হয়। বিজয়ী পক্ষ ছিল সুইডেন এবং ব্রিটেন। সুইডেন তখন নরওয়ে দখল করতে চেয়েছিল, কারণ 1809 সালে তারা রাশিয়ার কাছে ফিনল্যান্ড হারায়। ব্রিটেনের লক্ষ্য ছিল বড় বাণিজ্য পথ এবং নৌ ক্ষমতা দখল বজায় রাখা। গ্রিনল্যান্ডে বড় শহর নেই, কৃষি জমি নেই, স্বর্ণও নেই, তাই ব্রিটেন গ্রিনল্যান্ডে আগ্রহী ছিল না। তাদের হাতে তখন ইন্ডিয়া, কানাডা এবং ক্যারিবিয়ানের মতো বিশাল উপনিবেশ ছিল, যেগুলো গ্রিনল্যান্ডের তুলনায় অনেক বেশি মূল্যবান ছিল। সেই কারণেই ডেনমার্ক গ্রিনল্যান্ড ছাড়াও আইসল্যান্ড এবং ফ্যারো আইল্যান্ডস রাখার সুযোগ পায়। ব্রিটেন বা সুইডেন কেউই গ্রিনল্যান্ডের দূরবর্তী ছোট ট্রেডিং পোস্টগুলো দখল করতে আগ্রহী ছিল না। 1814 সাল থেকে গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকে। 1953 সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের অংশ ঘোষণা করে এবং গ্রিনল্যান্ডের মানুষ ড্যানিশ সিটিজেন হয়ে যায়। 1979 সালে গ্রিনল্যান্ডকে হোম রুল দেওয়া হয়, অর্থাৎ তারা তাদের স্থানীয় বহু সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। 2009 সালে তারা আরও ক্ষমতা পায়, বিশেষত নিজেদের প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ। তবে ডেনমার্ক এখনও গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং অর্থনৈতিক সহায়তার দায়িত্বে আছে, যা গ্রিনল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণেই গ্রিনল্যান্ড আজও ডেনমার্কের অংশ। সব মিলিয়ে গ্রিনল্যান্ড আয়তনে বিশাল হলেও জনসংখ্যা মাত্র প্রায় 56,000। তাহলে গ্রিনল্যান্ড আজও ডেনমার্কের অংশ কেন? কারণ তার ইতিহাস, অবস্থান এবং জলবায়ুর কঠোরতা সব মিলিয়ে এই সম্পর্ক তৈরি হয়েছে।